দর্শক, নতুন সরকারের নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12ই মার্চ। প্রথম অধিবেশন বসার ক্ষেত্রে এখনও অনেকখানি জটিলতা রয়েছে। প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এই ব্যাপারটা এখনও ফয়সালা হয়নি, হয়তো ফয়সালা করে নেবে নতুন সরকার। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। খুবই অপেক্ষা করছে অনেক মানুষ যে শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি বিএনপির সরকারের আমলে তার ভাষণে কি বলেন, কারণ ভাষণ তো সাধারণত দলের পক্ষ থেকে লিখে দেয়া হয়, সেটাই তিনি পাঠ করেন শুধু। সেখানে শাহাবুদ্দিন সাহেবের মুখ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, এই শব্দগুলো শোনা যাবে কিনা, এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে। আমরা সেই আলোচনায় যেতে চাই না, আমরা যেতে চাই স্পেসিফিক আইনি আলোচনায়। বাংলাদেশের দুটি গণমাধ্যম, আজকের পত্রিকা এবং চ্যানেল আই, একটা দুর্দান্ত খবর বাইরে এনেছে। সেই খবরে যেটা জানা যাচ্ছে, সেই খবরটা প্রফেসর ইউনূস সরকারের জন্য চরম ভয়াবহ ব্যাপার হতে পারে। কি ভয়াবহ ব্যাপার হতে পারে? প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগই উঠছে না নতুন সংসদে। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে যত সিদ্ধান্ত, তার সামান্য কয়েকটা, যেগুলো সরকার পাশ না করলে দেশ চালাতে সমস্যা হবে, আইনি জটিলতা তৈরি হবে দেশ চালাতে, অর্থনৈতিক জটিলতা তৈরি হবে, এরকম একান্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো ছাড়া কোনো কিছুই সংসদে উঠছে না। বিএনপির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই দুটো পত্রিকা এই তথ্য নিশ্চিত করছে। এবং আরও ভয়াবহ হচ্ছে, যে অধ্যাদেশ জারি করেছে প্রফেসর ইউনূসের সরকার, 133টা অধ্যাদেশ জারি করেছে, যে এটা আমরা দেখেছি প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ জারি করেছে তাদের সময়ে তারা। সেই অধ্যাদেশেরও মাত্র কয়েকটা উঠবে সংসদে, বাকি সবগুলো সংসদে তোলাই হবে না, বিএনপি সংসদেই তুলবে না। আলোচনা তো অনেক পরের কথা। এটা প্রফেসর ইউনূস সরকারের জন্য ভয়াবহ একটা দুর্যোগের খবর। চলুন কি বলছে এই দুটো পত্রিকা একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এর পরিণতি কতটা ভয়াবহ হবে প্রফেসর ইউনূসের ইন্টারিম সরকারের জন্য। থাকবেন দর্শক। বলছিলাম, প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগই নতুন সংসদে উঠছে না, এমন সিদ্ধান্তই বেরিয়ে এসেছে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে। এবং সেই সূত্র বলছে যে বিএনপি যাচাই বাছাই করছে কোনগুলো একেবারে নেসেসারি, খুবই নেসেসারি, যেগুলো সংসদে না তুললেই না, সেরকম 2-4টা ইস্যু কিংবা অধ্যাদেশ সংসদে উঠবে, বাকি বেশিরভাগই। অর্থাৎ বলা যায় যে, আপনি দুইটা পত্রিকার কথা বললাম তো, শুধু চ্যানেল আইয়ের আপনার শিরোনামটা দেখে নিন। চ্যানেল আই বলছে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বেশিরভাগই উঠবে না সংসদে। তার মানে শতাধিক অধ্যাদেশ এই সংসদে, নতুন সংসদে উঠছে না, বাতিল হয়ে যাচ্ছে। না ওঠা মানে আলটিমেটলি বাতিল। এবং আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যে 30 দিন, সেই 30 দিনের মধ্যে এগুলো পাশ করতে হবে। প্রফেসর ইউনূস সরকারের 133টা অধ্যাদেশ, হাজার হাজার নির্বাহী আদেশে জারি করা আইন, সব কিছুও আপনাকে এই 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে। এই কাজ যদি বিএনপি চায়ও করতে, তাও করা সম্ভব নয়। সেগুলো যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা, এটা 30 দিনের মধ্যে বিএনপি সরকারের পক্ষে সম্ভব নয়। প্রফেসর ইউনূস 133টা যে অধ্যাদেশ জারি করেছেন, এটাও বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, যে এত কম সময়ে এত অধ্যাদেশ জারি করা। এর আগেও আমরা দেখেছিলাম যে এরশাদ সরকারের আমলে সামরিক শাসন জারি করে, সংবিধান স্থগিত করে যে সকল অধ্যাদেশ জারি করেছিলেন তিনি, আদালতে প্রায় সব অধ্যাদেশই বাতিল করে দেওয়া হয়েছিল। এবং শুধুমাত্র যেগুলো হয়ে গেছে মানে কি, যে ধরেন আপনি মাংস কেটে ফেলেছেন, গরু কাটা হয়ে গেছে, মাংস পিস পিস করা হয়েছে, এখন যদি আপনাকে বলা হয় আমি আস্ত গরু চাই, তাহলে আপনি তো আর চেয়েও পাবেন না। সুতরাং ওই জায়গায় আর করার কিছু নেই, আস্ত গরু ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কাজলের সেই কৌতুকের কথা মনে আছে? যারা একটু আমাদের মতো বয়স্ক, তাদের হয়তো মনে আছে যে কলা একটা ছেলেকে খেতে দিয়েছে, কলা দিয়েছে, তাকে তারপরে বলছে কলা ছুলে দাও, তারপরে
ছুলে দিল, তখন আবার ছেলেটা বলছে যে বেশি ছুলে দিলে কেন, এখন বুঝিয়ে দাও। তো এই যে পুরো কলা ছুলে দিলে কেন, এখন বুঝিয়ে দাও, কলা ছোলার পরে কলা আর বুঝায় দেয়া যায় না। সুতরাং ওই যে কলা ছোলা হয়ে গেছে, কলার খোসা তুলে ফেলা হয়েছে, ওই খোসা আর কলার সঙ্গে লাগানো যায় না যেগুলো, শুধুমাত্র সেগুলোই তখন আদালতে বলা হয়েছিল যে এগুলো করার কিছু নেই, এগুলো যেহেতু হয়েই গেছে সেহেতু এগুলোর কার্যকারিতা দিয়ে দেয়া হলো। প্রফেসর ইউনূসের আমলের অধ্যাদেশ এবং আইনের ব্যাপারগুলোতেও এই দৃশ্য দেখা যেতে পারে বলে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে ইনফরমেশন বের করেছে আজকের পত্রিকা এবং চ্যানেল আই। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133 অধ্যাদেশের বেশিরভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে মাত্র কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য জাতীয় সংসদে তুলবেই না বিএনপি। দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে, তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সূত্র বলছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বেশিরভাগ অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথেই হাঁটছে বিএনপি সরকার। যেগুলো আইনে পরিণত করা হবে সেগুলো যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অধিবেশন বসার আগেই যেসব অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত হবে তার খসড়া চূড়ান্ত করা হবে। অর্থাৎ বিএনপি এরই মাঝে কমিটি গঠন করে ফেলেছে যে অধ্যাদেশ সহ বিভিন্ন আইন কানুন যেগুলো প্রফেসর ইউনূস নির্বাহী আদেশে অনেক কিছু করেছে সেগুলো যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করে একান্তই প্রয়োজন, নেসেসারি, এখানে বলাও হয়েছে যে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, একেবারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া বাকি সবগুলোই বাতিল হয়ে যেতে পারে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের যে অধ্যাদেশ সেটা বাতিল হয়ে যেতে পারে। জুলাই সনদ পাশ করার যে অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা বাতিল হয়ে যাচ্ছে। এরকম সহ অনেক কিছুই বাতিল হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে এই নিউজটা পড়ে। এবং এই নিউজে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকার একেবারে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন কিংবা এখন আর ওইগুলো নিয়ে করার কিছু নাই, এগুলো ছাড়া বাকি কোনো অধ্যাদেশ কিংবা কোনো আইন ব্যাপারেই আগ্রহী না বিএনপি সরকার। প্রফেসর ইউনূসের নেয়া তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আগ্রহী না। তাহলে কি অবস্থা হবে? তাহলে যেটা হবে, মানে একটা ব্যাপার তো রয়েছে, ধরেন আপনি রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই গণভোট সম্পর্কে, আপনি গণভোটের অধ্যাদেশ দিয়েছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, এই অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, কারণ সংবিধানের বাইরে, সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের বাইরে এমন কিছু অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। সেগুলোও দেয়া হয়েছে, সেগুলো তো বিএনপি চাইলেও সংসদে পাশ করতে পারবে না। পাশ করবে কিভাবে, সেটা তো একটা বড় প্রসঙ্গ। সুতরাং আমার মনে হচ্ছে যে নতুন সরকারের 30 দিন যাওয়ার পরেই প্রফেসর ইউনূসের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে চতুর্দিক থেকে, অনেকেই অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, মামলা করবেন, এই রাষ্ট্রদ্রোহী মামলা করবেন, সংবিধান লঙ্ঘনের মামলা করবেন, অনেক কিছু করবেন বলে যে ঘোষণাগুলো আসছে, আমার মনে হয় যে এই ঘটনাগুলো ঘটতে থাকবে আরও বেশি নতুন সংসদের 30 দিন মেয়াদ পার হয়ে যাওয়ার পরে। তখন যে ব্যাপারগুলো, যে আদেশগুলো প্রফেসর ইউনূসের দেয়া আদেশগুলো বাতিল হয়ে যাবে, বেআইনি হয়ে যাবে, সেই আদেশগুলো নিয়ে একের পর এক আদালতে বিভিন্ন জনকে যেতে দেখলেও আমরা অবাক হব না। এই ব্যাপারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি চ্যানেলের রিপোর্ট কিংবা আজকের পত্রিকার রিপোর্টটা পড়েন তাহলে আপনারও পিলে চমকে যাবে। সেখানে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলে একই কথা শুধুমাত্র
ওই সারাংশ আর ভাব সম্প্রসারণের মতো করে বলা হবে। আপনাকে মূল আলোচনার সারাংশটা বলে দিলাম যে বিএনপি প্রফেসর ইউনূসের নেয়া সিদ্ধান্তের বেশিরভাগই সংসদে তুলছেই না। আলোচনা করে বাদ দেওয়া তো অনেক দূরের কথা, তুলছেই না। এর একটা বড় কারণ বাস্তবিক অর্থেই রয়েছে, সেটা হচ্ছে যে মাত্র 30 দিনে প্রফেসর ইউনূসের এত কর্মযজ্ঞের বৈধতা দেয়া, আলোচনা করে পর্যবেক্ষণ করে বৈধতা দেয়া, সংসদে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করা, এটা সম্ভব নয়। শুধুমাত্র 133টা অধ্যাদেশ সেটা আলোচনা করে কার্যকর করার ঘোষণা, মানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলো এটা পর্যন্ত আসতে প্রতিদিন 4.5টার মতো করে অধ্যাদেশ আপনাকে পাশ করতে হবে যদি 30 দিন একটানা সংসদ চলে, একদিনও যদি বিরতি না দেয়া যায়। ইজ ইট পসিবল? নেভার এভার, কখনোই সম্ভব না, এবং সেটা হচ্ছেও না। ফলে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন বোধহয়। মবের ভয়ে নাকি উপদেষ্টারা তারা নিজ নিজ বাসায় ফিরতে পারছেন না বা ভয় পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় থাকবেন এটা নিয়ে বেশ কিছু জল্পনা কল্পনা ছিল, শেষ পর্যন্ত তার অবসান হয়েছে। কিছুক্ষণ আগে প্রথম আলোর যে খবর তাতে বলা হচ্ছে যমুনায় উঠছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী বাংলাদেশের। এখন অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কয়েকদিনের মধ্যেই এই বাসা ছেড়ে যাবেন এবং তিনি যাওয়ার পরই কিছু সংস্কার কাজ শেষে এই যমুনাতে ইফতার এবং ঈদ উল ফিতর উপলক্ষে যে শুভেচ্ছা পর্ব সেটি যমুনাতেই সারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত যমুনাতে উঠতে চান দুটি কারণে। একটা হচ্ছে যে এটি একেবারেই কেন্দ্রভাগে এবং এখানে যে নিরাপত্তা সুবিধাগুলো আছে, কারণ তার সাথে অন্যান্য তার নিরাপত্তা কর্মীরা পাশেরই দুটি বাংলো ভবন আছে, সেখানে থাকতে পারবেন এবং পুরো যমুনা জুড়ে যেই নিরাপত্তা ব্যবস্থাটা আছে, এখন তিনি যেখানে আছেন গুলশানে, এটা তার ব্যক্তিগত বাড়ি বা তার পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি, সেটা একটা আবাসিক এলাকা। সেই আবাসিক এলাকায় অন্যান্য বাড়িও আছে, ফলে তাদেরও যেমন অসুবিধা হয় ভিড়ভাট্টার কারণে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাটা মানে গড়ে তোলা যাচ্ছে না এই কারণে যে আশেপাশের অন্য কোনো ভবন নেই যেখানে তার নিরাপত্তা কর্মকর্তারা থাকতে পারবেন। যমুনার পাশে যেহেতু আরো দুটি বাংলো বাড়িতে এখন প্রধান উপদেষ্টা নিরাপত্তা কর্মকর্তারা থাকেন, এখন তারা যখন নাকি বিদায় নেবেন সেখানে তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তারা থাকতে পারবেন আর তারেক রহমান যমুনার মূল ভবনে সেখানে থাকতে পারবেন। এইভাবেই মোটামুটি ঠিক হয়েছে। তবে কোন কোন পত্রিকায় দেখলাম যে মবের ভয়ে নাকি উপদেষ্টারা তারা নিজ নিজ বাসায় ফিরতে পারছেন না বা ভয় পাচ্ছেন। আমার ধারণা যে এটা সঠিক না, এখানে মবের কোনো ব্যাপার নেই। আর প্রধান উপদেষ্টার যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের ব্যাপারে কারো কারো ব্যাপারে মানুষের একটু অতৃপ্তি থাকতে পারে, অসন্তোষ থাকতে পারে, কিন্তু মত তৈরি হবে এটা তো আর কোনো পতনের আন্দোলন হয়নি, এটা একদম শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে। সুতরাং এখানে মবের কোনো আশঙ্কা নেই। তারা হয়তো নানান কারণে হয়তো আরো কিছুদিন থাকা যায় কিনা সেই তারা চেষ্টা করেছেন, তাদের নিজেদের বাসা খোঁজা পাওয়া এসব মিলায় হয়তো থাকতে পারে, আমি জানি না সঠিক কি কারণ। নতুবা মানে ক্ষমতা ত্যাগের সাথে সাথে আসলে বাসা ছেড়ে দেওয়া উচিত, এগুলি তারপর অবস্থান করাটা এটা দৃষ্টিকটু। তো এই এত সুবিধা নেওয়ার তো কোনো দরকার নেই, সুযোগ থাকলে আমি সেই সুবিধাটা নিব কেন, এটা একটা প্রশ্ন। আর এছাড়া সংকট তো এখন আসলে তারেক রহমান সরকারের এই এত মন্ত্রী, প্রায় 49 জন, 10 জন উপদেষ্টা, তাদেরই তো সংকুলন করাটা কঠিন হয়ে যাবে। ইতিমধ্যে তাদেরও ব্যবস্থা হয়েছে, কেউ বেলি রোডে, কেউ হেয়ার রোডে, মন্ত্রীপাড়ার মধ্যে তাদের স্থান হয়েছে। তো সবার তো সম্ভব না, আলাদা আলাদা বাড়ি, ফলে অনেককেই অ্যাপার্টমেন্টে উঠতে হবে। যেই মন্ত্রীদের জন্য যে অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছিল সেই অ্যাপার্টমেন্টে উঠতে হবে, ফলে প্রায় 60 জনের অ্যাকোমোডেশন করাটা কঠিন। অনেকে হয়তো কেউ আমি অনেকে বলবো না, কেউ হয়তো তার নিজের বাসায় থাকবেন, কিন্তু অধিকাংশই আমার ধারণা যে তারা এই হেয়ার রোড, বেইলি রোড এই অঞ্চলেই থাকবেন।
কাজের সুবিধার্থে, সচিবালয়ে যাওয়ার সুবিধার্থে। আর তারেক রহমান যদি যমুনায় থাকেন তাহলে একদিকে তার সচিবালয় বেশি বেশি তার মানে অফিস করাটা নিয়মিত হবে, এবং এটিই দরকার। হাতের কাছে যে কোনো মন্ত্রীকে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি পাবেন, কাজের গতি বাড়বে। সচিবালয়ের মানে প্রধানমন্ত্রী যদি সচিবালয়ে থাকেন, স্বাভাবিকভাবেই সচিবালয় অন্যান্য সমস্ত দপ্তরের গতি বেড়ে যাবে, সবাই তখন অ্যালার্ট থাকবেন। অন্যদিকে অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রেও তাই। আবার একটু দূরত্ব হলেও প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়টা খুব বেশি দূর না। মোট কথা একটা কেন্দ্রীয় অবস্থান তারেক রহমান থাকতে পারবেন। আর একটা বিষয় হলো যে যখন কেউ প্রধানমন্ত্রী হন, তার নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো একমাত্র এখন যেহেতু গণভবন নেই, গণভবন শেখ হাসিনা পতনের পর গণভবন ভাঙচুর করা হয়েছে, পরে এটা স্মৃতি জাদুঘর করা হয়েছে এবং সেভাবে তার কাজও সম্পন্ন হয়েছে। ফলে গণভবনেও থাকার সুযোগ নেই তারেক রহমানের। এখন অনেকটা বাধ্য হয়েই যমুনায় ফিক্সড করেছে সরকার। আগেই একটা কমিটি করা হয়েছিল যে প্রধানমন্ত্রী কোথায় থাকতে পারেন। তো সেখানে বিবেচনা করা ছিল সংসদ ভবনের স্পিকার ভবনকে ভেঙে চুরে ওইটা প্রধানমন্ত্রী করা হবে কিনা, কিন্তু অনেকে বলেছে যে না, এটা ঠিক হবে না। এখানে সংসদ সচিবালয় স্পিকার, ডেপুটি স্পিকাররা থাকবেন, এটাই রীতি, এখানে প্রধানমন্ত্রী থাকা উচিত না। তো যাই হোক, এখন সব মিলায় যমুনাটাকেই মনে করা হচ্ছে নিরাপত্তার দিক থেকে, কাজের দিক থেকে একটা ভালো স্থান। তো সেই হিসাবেই প্রধানমন্ত্রী খুব দ্রুত, মানে ঈদের আগেই, এই রোজার মধ্যেই তিনি উঠবেন বলে অনেকে ধারণা করছেন। দর্শক।